আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়ামেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। শেওড়াফুলি গড়বাগানে যৌনকর্মীর আত্মহত্যা, তৃণমূলের অভিযোগ এসআইআর এর ভয়ে মৃত্যু, 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তার, এমনই অভিযোগ তৃণমূলের। হুগলির শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লীর বাসিন্দা 49 বছর বয়সী বিতি দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ তার ঘর থেকে। ওই পল্লীর বাসিন্দারা সকালে বিতির সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেন। শেওড়াফুলি পুলিশ ফাঁড়ির থেকে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান চাপদারির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এবং স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর। অরিন্দম গুইনের অভিযোগ 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না মৃত ওই যৌনকর্মীর। নাম বাদ যাওয়ার আতঙ্কে ছিলেন তিনি, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। কি বলছেন তিনি এই কথা উল্লেখ করে শুনুন। দেখুন, যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি যে রাজ্যে মানুষের আত্মহত্যার সংখ্যা বাড়ছে এই এসআইআর এর ভয়। আমরা যেখানে আছি শেওড়াফুলি এই মতো রেড লাইট এরিয়া, যেখানে বহু মেয়েরা আছে যাদের খুব বাস্তব এটা যে 2000 যাদের বয়স হয়েছে তারা আছে, 2002 তাদের নাম নেই। তারা আতঙ্কিত, তারা বারবার আমাদের কাছে যাচ্ছে, বারবার জিজ্ঞেস করছে আমাদের কি হবে, আমরা কিভাবে থাকবো, কিভাবে আদৌ থাকতে পারবো কি না পারবো, এই একটা চিন্তায় আছে। আমরা দেখতে পাচ্ছি আজকেই যেমন এটা কি বলবো দুঃখজনক ঘটনা যে 49 বছর বয়স মাত্র, সে এই এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই সে দৌড়চ্ছে, সব জায়গায় দুয়ারে দুয়ারে যাচ্ছে, আমাদের কাছে আসছে যে বারবার তারা 3-4 দিন ধরে আসছিল যে ভোটার লিস্টে তাদের 2025-এ নাম পাচ্ছে, অন্তত 2002-এ নাম পাচ্ছে না, তো কি হবে না হবে এই চিন্তা করতে করতে আগামী দিন গতকাল হঠাৎ সে সুইসাইড করে ভোর রাত্রে। অন্যদিকে পল্লীর এক বাসিন্দা জানান, গতকাল স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল বিতির। ছেলেকে নিয়ে তার স্বামী চলে যান। এদিন সকালে বেলায় দেখা যায় দরজা ভেতর থেকে বন্ধ। এই কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনুন। সবাইকেই ডাকে যেটি ঘুম থেকে না ওঠে, আর ওই মেয়েটাকেও ডাকছে, সবাই উঠে গেছে বাড়ি, কিন্তু ওই মেয়েটা ওঠেনি। ওকে দরজা পিটেই যাচ্ছে। লাস্টে বাইরে গিয়ে বলছে দেখো ও এরকম দরজাটা খুলছে না। গিয়ে দেখো তো সব লোক এসেছে, দেখতে চলে যাচ্ছে। ভেতর দিয়ে বন্ধ করা ছিল, দরজাটা ভেতর দিয়ে বন্ধ করা ছিল। তারপর তো হাল্লা চিল্লা হলো, তবে পুলিশকে বলা হলো, পুলিশ এলেন, ডোমেরা এলেন, লাশ নিয়ে চলে গেলেন। উনি কি একাই থাকতেন? না, ওনার একটা স্বামী আছে, একটা ছেলেও আছে। তার ছেলেটা স্বামীটা ঝগড়া করে কালকে চলে গেছে রাত্রির বেলা, তখন 11টা 11:30 বাজে। তারপরে কি হয়েছে? তারপরে আমরা জানি না। উনি কি একাই ছিলেন? হ্যাঁ, একাই ছিলেন। স্বামীর নাম কি? যিনি বাচ্চা নাম জানি না। বলছে যে ভোটার তালিকায় নাম ছিল না, এটা চিন্তায় ছিল। হ্যাঁ। কি বিষয়টা কি? ও পরশুদিন ঝগড়া করে নিয়ে চলে গেছিল। কালকে আবার ফোন করে নিয়ে আবার বললো যে আমার ভোটার কার্ড দিয়ে যাও, আধার কার্ড দিয়ে যাও। কেন? ইয়ে করছে না এখন, ওইটা করার জন্য বলেছে আমাকে দিয়ে যাও, ওইটা দিয়ে গেছে। অন্যদিকে বিজেপি নেতা স্বপন পাল চাপদানির বিধায়ক তথা তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুইনের কথার কটাক্ষ করে বলেন, যে কোনো মৃত্যুকেই তৃণমূল এসআইআর এর কারণে মৃত্যু হয়েছে বলে চালাচ্ছে। কি বলছেন তিনি এই কথা উল্লেখ করে শুনুন। শেওড়াফুলিতে একজন মহিলা মারা গেছে, তৃণমূল কংগ্রেস সেটাকেও বলছে এসআইআর জোর ভয়ে।
বর্তমানে এখন এসআইআর হওয়ার পরে যাই ঘটনা ঘটছে তৃণমূল কংগ্রেস বলছে সব কিছুতেই এসআইআর, স্বামীর সঙ্গে ঝগড়া লাগছে সেটাকেও বলছে এসআইআর, পারিবারিক ঘটনাগুলো হচ্ছে সেটাও এসআইআর, যে কোনো কারণে ঘটনা ঘটলে যেভাবে হোক মারা গেলেই এসআইআর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, অর্থাৎ মানুষের মধ্যে একটা এসআইআর একটা আতঙ্ক ঢুকিয়ে দিতে চাইছেন। কিন্তু নির্বাচন কমিশন স্বাধীন স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান, এরা ভোটার লিস্ট সংশোধন বা এসআইআর কাজ করছেন। কোনো মৃত ভোটার লিস্টে নাম থাকবে না, কোনো ভোটারের 2 জায়গায় 3 জায়গায় নাম থাকবে না। সংযোজন এসআইআর যেটা হচ্ছে সেটা হবেই, যতই তৃণমূল কংগ্রেস এসব বলে এসআইআর ভূত দেখান তাতে কোনো কাজ হবে না। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। মন্দিরে বসে এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ বিএলওর বিরুদ্ধে, তাকে সহযোগিতা পঞ্চায়েত সদস্য মঞ্জু সেনের। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের মাকুয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনাটি। মন্দির চত্বরে বসে এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি করার অভিযোগ বিএলওর বিরুদ্ধে, তাকে সহযোগিতা করার অভিযোগ পঞ্চায়েত সদস্য মঞ্জু সেনের বিরুদ্ধে। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এখানে পোদ্রা কলোনির 104 নম্বর বুথে এই ঘটনার ছবি ভাইরাল হয়েছে। ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করে বিজেপি কর্মীরা, এতে পঞ্চায়েত সদস্যর সাথে বচসা বেঁধে যায়। বিজেপি কর্মী বাপি সাহেবের অভিযোগ, মন্দির থেকে ফর্ম বিলি হচ্ছিল, বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার কথা থাকলেও তা হয়নি। নির্বাচন কমিশনে বিষয়টি জানানো হয়েছে। বিজেপির অভিযোগ উড়িয়ে পঞ্চায়েত সদস্য মঞ্জু সেন বলেন, এখানে তারা কোনো রাজনীতি করতে আসেননি। এই বুথে 1200 ভোটার রয়েছে, বিএলওর পক্ষে সেগুলো চেনা সম্ভব নয়, তাই সাহায্য করা হয়েছে। বিএলও সোমা জানা বেরা মন্দির থেকে ফর্ম বিলির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বাড়ি বাড়ি যাওয়ার আগে ফর্ম শর্টিং করা হচ্ছিল। কি বলছেন একে অপরের পক্ষে বিপক্ষে, শুনুন। এখানে বসে আমরা ফর্ম দিইনি, এখানে বসে আমরা শর্টিং করছিলাম। আমার 1200 ভোটার, সেই জন্য সব শর্টিং কিছু কিছু শর্টিং করছি, করে আবার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসছি। দেখা যাচ্ছে এখানে বসে ফর্ম দিচ্ছিলেন, সেই ছবিটা কিন্তু একটা উঠেছে, ভাইরাল উঠেছে। সেটা কি নির্বাচন কমিশনারকে তাহলে নির্দেশ মানা হচ্ছে না, বাড়ি বাড়ি যে ফর্ম? না, এটা একদমই ভুল। হ্যাঁ, কিছু লোক, আমি ওখানে বসেছিলাম বলে কিছু লোক হয়তো এসেছিল, এসে দাঁড়িয়ে দেখছিল যে ওনাদের ভোটার আছে কি না, কিন্তু আমি ওনাদের সবার বাড়িতে বাড়িতে গিয়েই কিন্তু দিয়ে কত নম্বর বুথ আপনার? 104। কতগুলো ভোটার আছে আপনার এখানে? এখানে আছে 965। আর যাদেরকে পাচ্ছেন না বা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন পাচ্ছেন, তাদের জন্য কী ব্যবস্থা করছেন আপনারা? তারা অনেকে আমার সঙ্গে ফোন করছে, ফোন করে আমার সাথে যোগাযোগ করছে যে কখন আমি এই পাড়াতে থাকবো, সেই সময় এসে আমার কাছ থেকে কালেক্ট করে নিয়ে যাচ্ছে। কিন্তু বিজেপি তো অভিযোগ করছে আপনি এখানে বসে। সে তো করবেই, মানুষের কাজই তো না, কেউ ভালো কাজ পছন্দ করে, কেউ করে না, সেটা যে আর ব্যক্তিগত ব্যাপার। কথা বিরোধীরা অনেক চক্রান্ত করবেন। দেখুন, একটা মেয়ে এই 1000 ভোটারের, আমাদের 1000 ভোটার, তার স্লিপ নিয়ে বিলিবিলি করছিলেন। উনি একার হাতে ভোটার স্লিপ প্লাস সাইন করছেন। ওনার কালকে সব পড়ে গেছিলো, পুরো সিরিয়াল ঘেটে গেছিলো। আমি বললাম ওনাকে, আমি কেন, আমার বিরোধী পার্টি সিপিএম পার্টিরও বিএলএরা ছিলেন, উনি বসে বললেন এখানে শর্টিং করে নিন, করে নিয়ে আপনি আবার বাড়ি বাড়ি যান। বসার তো একটা জায়গা দিতে হবে, রাস্তায় তো বসতে পারবে না। এখানে যেহেতু জনগণের মন্দির এটা, তাই বসে উনি পরিষেবা দিয়েছেন। পরিষেবা মানে কি, এখানে নয় যে ওনার মন্দির থেকেই দিচ্ছেন। হ্যাঁ, সেই সময়টা হয়তো যখন দিচ্ছেন অনেক মানুষ চলে এসছে যে আমাকে দিন, আমাকে দিন। যখন হাতের কাছে পেয়ে গেছে 1-2টো দিয়ে দিয়েছে, নাহলে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে। আর আমাদের উচিত কি, মানুষের পরিষেবা দেওয়া। আমাদের এই না রাজনীতি কালারে আমরা রাজনীতি করব, রাজনীতি যেরমই করি মানুষের পরিষেবাও সেরম দিই। এই যে 1200 ভোটারের ফর্মগুলো, দুটো ফর্ম আছে, তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে আমাদের, এইটাই আমাদের মেন উদ্দেশ্য। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। 15 বছর আগে ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন নৃশংস খুন হয়েছিলেন গুড়াপের তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম। খুনের অভিযোগে দোষী সাব্যস্ত 8 বাম কর্মী। 7ই নভেম্বর 2025 সাজা ঘোষণা তাদের চুঁচুড়া আদালতে। 2010 সালের 18ই মার্চ গুড়াপে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম। সেদিন ছিল ছেলে সুনীল হেমব্রমের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাঠে কাজ করে বন্ধু তপন রুই দাসের বাড়ি গিয়েছিলেন ক্ষুদিরাম, তারপর আর বাড়ি ফেরেননি। পরদিন নদীর পাড়ে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয় ক্ষুদিরামের। রাজনৈতিক কারণে তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রমকে কুপিয়ে খুন করে নদীর পাড়ে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে। গুড়াপ থানার পুলিশ তদন্তে নেমে 10 জন সিপিআইএম কর্মীকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে খুন সহ একাধিক
একাধিক ধারায় মামলা রুজু করা হয়। চুঁচুড়া আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। 12 জন সাক্ষী দেয় এই মামলায়। বিচার পর্ব চলার সময় 2 অভিযুক্তের মৃত্যু হয়। 8 জন জামিনে ছাড়া পেয়েছিলেন। 7 নভেম্বর 2025 সেই 8 জনকেই দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা। 8 নভেম্বর 2025 হবে সাজা ঘোষণা। ক্ষুদিরামের ছেলে সুনীল বলেন, সেই দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল তার। বাবা কাজ থেকে বাড়ি ফিরে বন্ধুর বাড়ি গিয়েছিল মেয়ের বিয়ের দেখাশোনা ছিল বলে। সেখান থেকেই বাবাকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়। দেহ লোপাটের চেষ্টাও করা হয়। বাবা তৃণমূল করতেন, তাই তাকে খুন করা হয়েছিল। 15 বছর পর বিচার পেলাম। অভিযুক্তদের কঠোর শাস্তি চাই। এই প্রসঙ্গে ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতা মুন্সি সাকওয়াত হোসেন কি জানাচ্ছেন শুনবো। 2010 সালে তখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তখন ক্ষুদিরাম হেমব্রম তৃণমূল কংগ্রেস করতেন। সেই ক্ষুদিরাম হেমব্রম তৃণমূল কংগ্রেস করার পরিপ্রেক্ষিতে তপন এবং শুকুর রুইদাস, তপন রুইদাসের বাড়ি থেকে তখন ওখানে ক্ষুদিরাম হেমব্রম ওই বাড়িতে বসছিল। তখন সময় 7:30টার সময়, সেই 7:30টার সময় তপন রুইদাসের বাড়ি থেকে বার করে তাকে নৃশংসভাবে হত্যা করে একটা নদীর জলে তাকে ফেলে দিয়েছিল। সেই মার্ডার কেসের আজকের দোষী সাব্যস্ত করল চুঁচুড়ো আদালত। আগামীকাল তার রায় ঘোষণা হবে। নৃশংস হত্যা, যে হত্যা দেখা যায় না, এবং সে যে পরিবারের বাড়ি থেকে টেনে নিয়ে এই ক্ষুদিরাম হেমব্রমকে হত্যা করেছিল, সেই বাড়ির লোকজন গোপীনাথপুর 1 গ্রাম পঞ্চায়েতের, আমার নাম মুন্সি সাকাওয়াত হোসেন এবং রামেন্দু সিংহ রায়, যিনি বর্তমানে তারকেশ্বর বিধানসভার বিধায়ক, আমরা দুজনে টোটাল এই ফ্যামিলিটাকে, মানে সিপিএমের আবার এদের ওপর অত্যাচার করবে যাতে সাক্ষী না দিতে পারে, কেসটা যাতে দাঁড় করানো না যায়, তার জন্য টোটাল ফ্যামিলিটাকে আমরা দুজনে নিয়ে আমাদের শেল্টারে ওখানে রেখে দিয়েছিলাম। অন্যদিকে এই মামলার সরকারি আইনজীবী চণ্ডী বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন শুনে নেব। ক্ষুদিরাম হেমব্রমকে নৃশংস এবং বর্বরভাবে মার্ডার করার জন্যে গোড়াপ থানাতে একটা এফআইআর হয়েছিল। সেই এফআইআরের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। এই মকদ্দমাতে আমরা তদন্ত শেষে পুলিশ চার্জশিট দিয়েছিল 302 ধারা মতে, এবং তার সঙ্গে 149 এবং 448, 147 ইত্যাদি দিয়ে চার্জশিট হয়। তারপর চার্জ ফ্রেম হয়। আমরা সরকার পক্ষ থেকে 12 জন সাক্ষীকে হাজির করেছিলাম, ইনক্লুডিং পোস্টমর্টমের ডাক্তারবাবু, যিনি আরজিকর মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। তার থেকে দেখা যায় যে তার পোস্টমর্টম ইঞ্জুরি ছিল, শরীরে 21টা মারাত্মক ইঞ্জুরি ছিল, এবং নৃশংসতা বর্বরতার চরম শিকায় এই মারাটা হয়েছিল। ক্ষুদিরাম হেমব্রম যে কষ্ট নিয়ে, যে দুঃখ নিয়ে, যে যন্ত্রণা নিয়ে নিহত হয়েছিল, তার আত্মা মনে হয় আজকে কিছুটা হলেও শান্তি হবে। তার ছেলে আজকে উপস্থিত আছে, সেও রায় শুনলো, বাড়ির লোকও শান্তি পাবে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। ভাটপাড়া রিলায়েন্স জুট মিল শ্রমিকদের উপর কর্তৃপক্ষের জুলুমবাজির প্রতিবাদে ভাটপাড়া থানা ঘেরাও শ্রমিকদের। অন্যদিকে শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুট মিল। ভাটপাড়া রিলায়েন্স জুট মিল শ্রমিকদের ওপর মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে জুলুমবাজির প্রতিবাদ ভাটপাড়া থানা ঘেরাও করল শ্রমিকরা। মূলত উৎপাদন বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরেই শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করছিল মিল কর্তৃপক্ষ, আর এরই প্রতিবাদ করায় এক শ্রমিককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনই অভিযোগ নিয়ে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। তাদের দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে, তা না হলে আবারও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে শ্রমিকদের তরফ থেকে। চেষ্টা হলো 2 তারিখ আমাদের হলিডে, একটা ফেস্টিভ্যাল ছুটি হয়। হ্যাঁ, আমরা 20 বছর দিয়ে 22 বছর দিয়ে এই ভাটপাড়া মিলে কাজ করছি, রিলায়েন্স জুট মিলে। আমার তো অধিকার ওটা, ওই জিনিসটা। আবার মেজারমেন্ট দেখছে, বন্দি আছে, ফেস্টিভ্যাল আছে, পুজো পাঠ আছে, এদের একটা এরকম দাবি দিয়ে দিল, মিলের ঝামেলা লাগিয়ে দিল। অর্ধেক মিল চলছে, অর্ধেক মিল বন্ধ করে দিয়েছে। অর্ধেক মিলের লোকের কিছু পাইনি, আমরা পাইনি বন্দি। আমাদের এই মিলে একটা কাজ করতে করতে আমাদের তো একটা অধিকার ওটা, ফেস্টিভ্যালের বন্দি পাওয়ার জন্য। আমি ভাববো মেজারমেন্ট করুক এই জিনিসটা, যেখানে ওনার 2 পয়সা লাভ আছে ওই জিনিসটা করুক, মাকে সময়টা দেখে করুক। আমরা ডিউটি গিয়েছি, ওইখানে গিয়ে দেখি ওয়েল্ডিং ডিপার্টে ঝামেলা হচ্ছে। যেখানে 200-250 কিলো প্রোডাকশন হয়, সেইখানে বলছে 400 কিলো দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, সে তো যা সম্ভব আছে সেইটাই তো হবে, যা অসম্ভব জিনিস হচ্ছে কী করে হবে। ঠিক আছে, ওইটা আছে। আবার একদিন কিছুদিন আগে স্প্রিংয়ে ঝামেলা হলো। ওনার যখন কী দরকার আছে, একদিন বসে নেতাদের সঙ্গে, ইউনিয়নের সঙ্গে বসে বলে দিবে আমাকে এই জায়গা,
প্রত্যেক সপ্তাহ 2 দিন 4 দিন গরিব মানুষ করতে গিয়ে খাবে এই যা কি আছে। কর্তৃপক্ষের শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল রিলায়েন্স জুট মিল। এদিন এক মিল শ্রমিককে মারধরের ঘটনায় ভাটপাড়া থানা ঘেরাও করে মিল শ্রমিকেরা। এরপর থেকেই মিলের মধ্যে এই ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল রাতে মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছিল মিলের বাইরে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডে জানান, মিল কর্তৃপক্ষ পুরোপুরি তৃণমূলের মদতে চলছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক জুট মিল বন্ধ, এবার আস্তে আস্তে সমস্ত মিল বন্ধ করার চেষ্টা চলছে। এ বিষয়ে তিনি আরো কি বলছেন শুনুন। ওখানকার যারা কর্মীরা মজদুররা আছে তাকে চাপ দিয়ে প্রোডাকশন করাতে চাইছে, যদি ইনডাইরেক্ট ওয়েতে বলা যায় চাপ দিয়ে তাদেরকে তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে, যে সমস্ত কর্মীরা জুট মিল থেকে বেরিয়ে যাক, কন্ট্রাক্টে টোটালি চলবে মিলটা। মালিক আর তৃণমূলের এখানকার কন্ট্রাক্টরদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই আন্ডারস্ট্যান্ডিং এইগুলো ঝামেলাগুলো লাগানো হচ্ছে। কিন্তু গতকাল একটি ঝামেলা হয়েছিল যেখানে একজন মিল কর্মীকে মারধরও করে, তারপর থেকে হঠাৎ মিল বন্ধ, এর সাথে কি পার্থক্য রয়েছে? আমি বলছি তো, স্টাফরা যারা আছে না মিলের, তাদের স্টাফকে মালিক চাপ দিচ্ছে। একজন কে আছে অনির্মাণ না কি নাম জানি না, সেই লোকটা চাপ দিচ্ছে। সে পুরোপুরি তৃণমূল কংগ্রেসের লোকের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে, এখানকার বিশেষ জগদ্দল এমএলএ সোমনাথ স্বামী চিনি এবং তার সিন্ডিকেটরা, তারা একটা প্ল্যানিং করেছে যে মিল মালিক সঙ্গে কথা বলে তারা পুরোপুরি কন্ট্রাক্টে যে আছে মিলটাকে চালাবে। গোটা ঘটনা প্রসঙ্গে ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, এটি শুধুমাত্র মিলের মধ্যে শ্রমিকদের মধ্যে অসন্তোষের জেরে মিল বন্ধ কিছুদিন পর পুনরায় আবার মিল খুলবে। একথা জানিয়ে তিনিও এই ঘটনা সম্পর্কে কি বলছেন শুনুন। জুট মিল যে কালচার, জুট মিলের যে মেশিনগুলো, এগুলো তো বেসিক্যালি আপডেট হয়নি, আর অনেক শ্রম দিতে হয়। একে বিভিন্ন সময় এরকম খুচখাচ ঝামেলা লেগে থাকে। এইগুলো কোনো লকআউট মানে যে এই লকআউটগুলো সাধারণত আপনি দেখবেন আবার কালপরশু খুলে যাবে। ছোটোখাটো ঝামেলা নিয়ে শ্রমিকরা এগুলো করে এবং মালিকরাও চেষ্টা করে শ্রমিকদের কী করে এক্সপ্লয়েট করা যায়, একটা টেন্ডেন্সি নর্মালি থাকেই। এগুলো কোনো সেই অর্থে কোনো সমস্যা না, দেখবেন 2-1 দিনের মধ্যেই খুলে যাবে, এটা কোনো সমস্যা না। শ্রমিকের যে বক্তব্য, সেখানে দেখা গেছে যে গতকাল মিলে একটি ঝামেলা হয়েছিল, সেখানে একটি ওয়ার্কারকে মারধর করা হয়। এই সব জায়গায় দেখবেন ঝামেলা মালিকের সঙ্গে না, শ্রমিকের সঙ্গে শ্রমিকেরই ঝামেলা হয়। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसुरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसुरा में, चिंसुरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina
is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের নেতাদের হাতে চলে যাচ্ছে এনুমারেশন ফর্ম। নিজের ফেসবুক প্রোফাইলে ছবি পোস্ট করে বিতর্কের ঝড় তুললেন বিজেপি নেতা রমন শর্মা। কাকসা বিডিও অফিসের মূল দরজা বন্ধ করে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের। তৃণমূল নেতাদের হাতে চলে যাচ্ছে এবুনেশন ফর্ম। নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করে দিয়ে বিতর্কের ঝড় তুললেন বিজেপির জেলা নেতা রমন শর্মা। অভিযোগ জানানোর পরও কেন প্রশাসন নীরব, এই প্রশ্ন তুলে কাকসা বিডিও অফিসের মূল দরজা বন্ধ করে দিয়ে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের। রীতিমতো বিডিও অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। খবর পেয়ে কাকসা বিডিও অফিসে ছুটে আসে পুলিশ, কিন্তু পুলিশের সামনেও ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি জেলা নেতা রমন শর্মার অভিযোগ, প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে, তাই এই সরকারি অফিস থাকা না থাকা দুই সমান, আর সেই জন্যই তারা বিডিও অফিসের দরজা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন। কি বলছেন এই কথা উল্লেখ করে রমন শর্মা, বিজেপি জেলা নেতা, শুনুন। কাকসা ব্লকে আর তৃণমূলের নেতারা কাকসা গ্রাম পঞ্চায়েত ক্ষেত্রে ইমিউনাইজেশন ফর্মগুলো নিয়ে বসে রয়েছে। সেখানে উপস্থিত রয়েছে কাকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য, সেখানে উপস্থিত রয়েছে 2018 থেকে 23 যে পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েতের কাকসা পঞ্চায়েতের স্বামীর প্রধানের স্বামী, আর তারা সব এই ফর্মগুলো নিয়ে বসে রয়েছে। এই ফর্মগুলো তাদের কাছে যায় কি করে? এর উত্তর তো দিতে হবে প্রশাসনকে, তার জন্যই আমাদের এই বিক্ষোভ। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। এসআইআর ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। 12টি রাজ্যের মধ্যে এসআইআর নিয়ে সবথেকে বেশি সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে, এমনই বক্তব্য দিলীপ ঘোষের। কি জানাচ্ছেন তিনি এই প্রসঙ্গে, আর শুনবো। এসআইআর শুরু হয়েছে আর তা নিয়েই রাজ্য রাজনীতিতে চলছে তোলপাড়। কাঁচরাপাড়ায় চা চক্রের অনুষ্ঠানে এসে দিলীপ ঘোষ বলেন, মোট 12টা রাজ্যে এসআইআর হবে, তার মধ্যে সব থেকে সমস্যা হচ্ছে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গেই। চারিদিকে ভুয়ো ভোটারদের ছবি আটকে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করে সমস্যা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই এই ফর্ম ফিল আপ করবেন আর করছেনও, এমনটাই জানান দিলীপ ঘোষ। আরো কি জানাচ্ছেন তিনি, শুনবো। যারাই হামলা করাচ্ছে আর তারাই সব কিছু সামলাচ্ছে, সেজন্য এসআইআরকে ডিস্টার্ব করার জন্য যা যা করা দরকার, উত্তেজনা তৈরি করার করছেন। এদিকে মুখ্যমন্ত্রী ফর্ম নিয়ে বাড়িতে রেখে দিয়েছেন, সবাই হয়ে গেলে আমি হব। পার্টি অফিস থেকে ফর্ম বিলি হচ্ছে, নেতার বাড়ি থেকে ফর্ম বিলি হচ্ছে এসআইআরের। অথচ বলা হচ্ছিল যে এসআইআর করতে দেবো না, হবে না, অথচ ওনারাই এগিয়ে আছেন চলতে এসআইআর করতে। তো আগে একরকম বলেন, পরে একরকম বলেন, এখনও চেষ্টা করছেন একটু ডিস্টার্ব করার, কিন্তু এসআইআর ঠিক মতোই হবে। কারণ সাধারণ মানুষ তাতে অংশগ্রহণ করবেন, এটা নিজেদের দায়িত্ব মনে করে করছেন সব জায়গায়। আমি আজ সারাদিন মুর্শিদাবাদে ঘুরছিলাম, জায়গায় জায়গায় ডিপি চলছে। ফর্ম নিয়ে জমা দিতে কতদিন লাগে? 2-1 দিনের মধ্যে সবাই ফর্ম পেয়ে যাবে, 1-2 দিনের মধ্যে জমা হয়ে যাবে। 1 মাস সময় আছে, যথেষ্ট সময় আছে। তো নিজেই বলেছেন আইএসআর করতে দেবেন না, এসআইআর করতে দেবেন না, যতক্ষণ প্রাণ আছে রক্ত দেবেন, আর কী কী দেবেন বলেছিলেন। এখন তো খালি ভাষণ দিচ্ছেন। নিয়েও নিলেন ফর্ম, তাড়িয়ে দেননি লোককে। তো সবাইকে ওনার পার্টি অফিস থেকে ফর্ম বিলি করা হচ্ছে ছাপিয়ে, চায়ের দোকানে ওনারা বিলি করছেন, নেতা বাড়ি থেকে বিলি করছেন। তো বিরোধিতা করলেন কেন তাহলে? এই ড্রামা কেন করেন? তো এই সেজন্য চিন্তা করবেন না, উনিও ফর্ম ফিল আপ করবেন, ওনার বাড়ির সবাই করবে।
আর বাকি পশ্চিমবাংলায় এই যে 7.5 কোটি ভোটার আছে তার মধ্যে যারা বৈধ আছেন তারা সবাই ফর্ম ফিল আপ করবেন। কর্পোরেশন থেকে, সরকারি হসপিটাল থেকে, সব জায়গা থেকে আর এই ধরনের বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আরও অনেক জায়গায় আমরা খবর পেয়েছি সেখানেও এই ধরনের অনৈতিকভাবে করার চেষ্টা চলছে। স্কুল কলেজ থেকেও, ব্লাইন্ড স্কুল থেকেও তাদের বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, ওরা সিটিজেনশিপ এটার প্রমাণ সরকারি পেলে। কিন্তু এত করেও পারবে না, বস্তা বস্তা রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড পাওয়া যায় জায়গায়। এরা কোথা থেকে এলো? কার কার্ড এটা? কার্ড পার্ড বানিয়ে রেখে দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে আসছে তাদের ছবি চিপকে নাম লিখে দিয়ে দেওয়া হচ্ছে। খালি এখানে নয়, এই যে ইন্ডি গঠবন্ধন আছে বিরোধীদের, তারা যেখানে ক্ষমতায় আছে এই ধরনের 2 নম্বরই করে জেতার চেষ্টা করছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। মগরা থানা পুলিশের বড় সাফল্য, ধরা পড়ল দুর্ধর্ষ ছিনতাই চক্র, গ্রেফতার 9 জন। চক্রটি হুগলি জেলার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল বলে জানা গিয়েছে। মগরা থানা এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে ছিনতাইয়ের খবর আসছিল। অভিযোগ ছিল মোটরসাইকেল করে 2 জন মোটরসাইকেল আরোহী পথ চলতি মানুষদের ব্যাগ, নগদ অর্থ ছিনতাই করে চম্পট দিচ্ছিল। এই সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ে থানায়। অভিযোগ পাওয়ার পর মগরা থানার আইসি দীপঙ্কর সরকারের নেতৃত্বে 3টি পৃথক তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত হন এসআই সন্তোষ তালুকদার, এসআই নিশাদ আহমেদ, এসআই অক্ষয় পাল ও এসআই রোলান্ডো লিপার্ড। তদন্ত নেমে পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন এক মোটরসাইকেল শনাক্ত করে। এরপর থানার মোট 6টি দল সাধারণ পোশাকে বিভিন্ন পয়েন্টে টহল শুরু করে। অভিযান চালানো হয় এবং তাতেই সাফল্য পাওয়া যায়। 6/11/2025 তারিখে রাতে সোর্স মারফত পুলিশ জানতে পারে মগরা থানার অন্তর্গত জঙ্গলপাড়া গ্রাম এলাকায় 2 জন সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেল সহ ঘোরাফেরা করছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের পর জানা যায় তাদের নাম বাপ্পা দেবনাথ ওরফে পিন্টো এবং রাকেশ পাসওয়ান ওরফে বিট্টু। দুজনেই মগরার শঙ্খনগরী এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা বেশ কিছুদিন ধরে মগরা ও আশেপাশের এলাকায় মোবাইল ব্যাগ এবং নগদ অর্থ ছিনতাই করে আসছিল। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে একটি মোটরসাইকেল, 13টি মোবাইল ফোন, 2টি ব্যাগ এবং নগদ 1,500 টাকা, কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই কাজে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে। তাদেরকেও পুলিশ গ্রেপ্তার করেন। ধৃতরা হলেন জাকির হোসেন ওরফে সোনু, এমডি মাসুম, জাকির আহমেদ, সুজিত কুমার সাউ, মিরাজ খান, শানি কুমার রাউত, খোকন দেবনাথ। প্রত্যেকের বাড়ি মগরা থানা এলাকায়। ধৃতদের চুচুড়া আদালতে পাঠানো হলে আদালত 2 অভিযুক্ত বাপ্পা ও রাকেশকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় এবং বাকি 7 জনকে জেল হেফাজতে পাঠায়। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে এই চক্রটি হুগলি জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে। খতিয়ে দেখছে পুলিশ। আমাদের আজকে আমরা যেখানে মগরা থানাতে আমরা উপস্থিত হয়েছি এই প্রেস মিটটা করার জন্য, তার পিছনে একটা ইম্পর্টেন্ট কারণ আছে। সেটা হচ্ছে রিসেন্ট টাইম আমরা দেখেছি যে আমাদের মগরা থানা অনেক বেটার বেটার কাজ করেছে, কিন্তু এই যে প্রেস মিটটা যেটার জন্য, সেটা একটা এক্সিলেন্ট টিম ওয়ার্কের জন্য আমাদের এই প্রেস মিটটা করা হচ্ছে। কিছুদিন ধরে আমাদের মগরা থানা টোটাল এরিয়াতে বিশেষ পার্টিকুলার পয়েন্টে কিছু কমপ্লেন আসছিল যে বাইক নিয়ে কিছু দুষ্কৃতী রাস্তা দিয়ে যাচ্ছে এবং পথ চলতি মানুষের মোবাইল বা ব্যাগ তাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এই কমপ্লেন আসার পরে আমরা প্রাথমিকভাবে সেটাকে কেস স্টার্ট করি। আমাদের টোটাল থানাতে 3টে কেস স্টার্ট হয়েছে। মগরা থানাতে 2টো ছিনতাইয়ের কেস স্টার্ট হয়েছে এবং একটা রবারির কেস স্টার্ট হয়েছে। এই বিষয়ে এই ঘটনার আমাদের নজরে আসার পর আমরা ইনিশিয়ালি এটাকে প্ল্যান করে আইসি মগরা দীপঙ্কর সরকার তার পুরো টোটাল টিম নিয়ে বসে প্রথমে জায়গাগুলোকে ম্যাপিং করেন। ম্যাপিং করার পর আমরা এই যে ব্যাপারটা চলছে এই কেসটাকে ডিটেক্ট করা এবং আসামিগুলোকে ধরার জন্য, যারা এই কাজটা করছে ক্রিমিনাল গুলো, তাদেরকে অ্যারেস্ট করার জন্য টোটাল 6টা টিম ক্রিয়েট করেন। আমাদের সাব ইন্সপেক্টর নিশাদ আহমেদ, সন্তোষ তালুকদার, অক্ষয় এবং এদের 3 জনের নেতৃত্বে টোটাল 6টা টিম ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় প্লেস করা হয়। 5 তারিখে আবার একটা ঘটনা ঘটে এবং এটা কেস স্টার্ট করা হয়। অতঃপর 6 তারিখে আমরা এই ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য আমরা বিভিন্ন জায়গাতে টিম ফিক্স করি, টিম পুট করি, কিছু টেকনিক্যাল এবং ম্যানুয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিয়ে আমরা। এরপরে আমরা জানতে পারি জঙ্গলপুর এরিয়াতে ওই 2 জন ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। কিছু সিসিটিভি ফুটেজ আমরা আগে পেয়েছিলাম, যেখান থেকে আমরা দেখি তাদের বডি আইডেন্টিফাই করি, আমরা ফেস আইডেন্টিফাই করি, কিন্তু ওদের নাম তখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে আমরা জঙ্গলপুর থেকে আমাদের যে টিম আছে তারা চারদিক থেকে ঘিরে তাদেরকে অ্যারেস্ট করি। এরা মগরা থানার জুরিসডিকশনের মধ্যেই এদের বাড়ি।
টোটাল আমরা এই দুজনকে প্রথমে অ্যারেস্ট করি এবং একটা বাইক থাকে তাদের কাছে, এই যে বাইকটা নিয়ে ওরা ছিনতাই এগুলো করছিল সেই বাইকটা আমরা সিজ করি। বাইক সিজ করার পর তাদেরকে ইন্টারোগেশনের মাধ্যমে যে সমস্ত আমরা ওকে 3 দিনের পিসি নিই, পুলিশ রিমান্ডে নেওয়ার পর আমরা টোটাল এখনো পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছি এবং এদের মধ্যে বাকিরা যারা আছে তারা হচ্ছে রিসিভার আছে। এবং আমরা টোটাল 13খানা মোবাইল, আপনারা দেখছেন এগুলো যেগুলো ছিনতাই করেছিল এগুলো মানে কমপ্লিটলি রিকভারি করা হয়েছে টোটাল। এবং আমরা যে ব্যাগগুলো ছিল সেখান থেকে স্টোলেন ব্যাগ যেগুলো ছিল তাতে 3টে ব্যাগ এবং 1,500 টাকা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি। রিকভারি করেছি আমরা, যারা ওদের যেখানে ওরা সেল করেছিল সেই সমস্ত লোকজনকে আমরা অ্যারেস্ট করি যারা রিসিভার আছে। টোটাল এই 3টে কেসে আমাদের এখনো পর্যন্ত টোটাল 9 জন অ্যারেস্ট আছে। 2 জন যারা প্রিন্সিপাল অ্যাকিউজ যারা ক্রাইমটা করছিল তাদেরকে আমরা পিসিতে নিয়েছি, বাকি যে যারা ছিল রিসিভার তাদের কাছ থেকে আমরা মোবাইলগুলোকে রিকভার করতে পেরেছি। ভেরি গুড টিম ওয়ার্ক। বরুণ দাস ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এলএমসিএল নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। এলএমসিএল নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরো একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। বন্দে মাতরম সঙ্গীতের সার্ধ শতবর্ষ উদযাপন চুচুড়ার জোড়াঘাটের বন্দে মাতরম ভবনে আবার অনুরিত হল দেশপ্রেমের মহামন্ত্র।
হুগলি চুঁচুড়া শহরে বন্দে মাতারাম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার দুপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো এক ঐতিহাসিক মুহূর্ত। পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ স্বাধীনতার রণধ্বনি বন্দে মাতারাম গানের সূত্রপাত যে শহরে, সেই শহর চুঁচুড়ার জোড়াঘাটেই যেন আবারও অনুরণিত হলো দেশপ্রেমের বাণী। সার্ধ শতবর্ষ উদযাপন কমিটির আয়োজনে এদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বহু বিশিষ্টজন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দীপাঞ্জন গুহ, অক্ষয় কুমার আড্ড, জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বিশেষ আকর্ষণ ছিল এদিন হুগলির ময়ূরপঙ্খী ঘাট থেকে শোভাযাত্রা। আর এই শোভাযাত্রায় বন্দে মাতারাম পরিবেশন এবং 150টি প্রদীপ প্রজ্বলন, যা সেই মুহূর্তে জাতীয়তাবাদের জোয়ারে প্রজ্বলিত হয়। উল্লেখ্য 1875 থেকে 76 খ্রিস্টাব্দে চুঁচুড়ার জোড়াঘাটের বাসভবনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায়, অক্ষয় সরকার প্রমুখের মিলিত প্রয়াসে বন্দে মাতারাম গানটির সুরারোপিত হয়েছিল এবং চুঁচুড়া থেকেই আনন্দ মঠে প্রথম আত্মপ্রকাশ এই গানের। বন্দে মাতারামের শতবর্ষ উদযাপন হয়েছিল 1976 সালের 12 সেপ্টেম্বর। এবার পালিত হল সার্ধ শতবর্ষ উদযাপন। ভারতবাসীকে ঐক্যের শক্তিতে একত্রিত করে। সেই জন্য আমরা সবাই একবার বলবো, দু হাত এরকম উঁচু করে প্রত্যেকে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি। ধন্যবাদ। বন্দে মাতরমের 150 বছর, 150 বছর। এই উদযাপন কমিটির সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাক্তন আমলা এবং বঙ্কিমবাবুর বংশধর শ্রী সৌমিত্র চ্যাটার্জি, যে পরিবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের কিছুটা স্পর্শ পেয়েছিলেন, সেই অংশেরই প্রভাব আবহমানতার সঙ্গে সঙ্গে যিনি বহন করে নিয়ে চলেছেন সেই ডক্টর শঙ্কর আড্ড, এখানে উপস্থিত রানীমা, সমস্ত সন্তবৃন্দ এবং দীর্ঘদিনের আবশ্যক কর্মীবৃন্দ। এক বিশেষ যুব সন্ধিক্ষণে আজকে আমরা বন্দে মাতরমের 150 বছর পালন করছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কালো সৃষ্টিতে, তার কালহাতিতে সন্তান শুধু বঙ্গবাসীর হৃদয় নয়, সারা ভারতবর্ষের অন্তরে অন্তঃস্থানের প্রতিষ্ঠা দিয়েছে। বন্দে মাতরম নিয়ে বিতর্ক হয়েছে, বন্দে মাতরম আক্রান্ত হয়েছে, বন্দে মাতরম প্রকৃত হয়েছে, দ্বিতীয় বন্দে মাতরমের অবমাননা আজকে কেউ কোনোদিন কোনোভাবে অবনমন করবার চেষ্টা করছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম একজন সাহিত্যিকের সাহিত্য শুধুমাত্র তার প্রেম, তার ব্যর্থতা, তার আত্মসামাজিক জীবনের উত্থান পতন, তার জীবনের ক্ষেত্র গল্প ছিল ব্যথা সময় লেখা হয়। একজন সাহিত্যিকের প্রভাবিত করেছেন তৎকালীন আর্থসামাজিক অবস্থা, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট। আর বঙ্কিমচন্দ্র যেগুলি জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ ইন্ডিয়া হলেও 1789 পর্যন্ত যে ফ্রেঞ্চ রেভলিউশন তার সারা পৃথিবীর মানুষকে নতুন করে নাড়া দিয়ে গিয়েছে। শ্যামল সিনহা ও অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। বলাগড় শতদল ক্লাবের পরিচালনায় রাস পূর্ণিমায় রাধাকৃষ্ণের পুজো 35তম বর্ষে পদার্পণ করল। নজরকাড়া আলোকসজ্জা ও প্রতিমা তাদের। বলাগড় শতদল ক্লাবের পরিচালনায় প্রতিবারের ন্যায় এই বছরও রাস পূর্ণিমায় রাধাকৃষ্ণ পুজোর আয়োজন করা হয়েছে। এই পুজো এই বছর 35তম বর্ষে পদার্পণ করেছে। একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এখানকার মণ্ডপ, এখানকার আলোকসজ্জা ও প্রতিমা, যা সকলের নজর কেড়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস,
সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 71%। এখনকার মতন এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের এলএমসিএল ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।